তরঙ্গ সৃষ্টি এবং তার বিস্তার লাভের ক্ষেত্রে জড় মাধ্যমের অপরিহার্যতার নিরিখে তরঙ্গকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অন্যটি স্থিতিস্থাপক তরঙ্গ। আজকের আমরা জানবো স্থিতিস্থাপক তরঙ্গ সম্পর্কে। মাধ্যমের কণাগুলি এবং তার মধ্যে যে পরিবর্তনশীল রাশি রয়েছে সেই রাশিগুলির কম্পনের প্রকৃতি অনুযায়ী এই স্থিতিস্থাপক তরঙ্গকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অপরটি তির্যক তরঙ্গ। তো চলো আমরা দেখে নেব এই অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গ এটি কিভাবে সংগঠিত হয় আমাদের এই মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ যে স্থিতিস্থাপক তরঙ্গকে আমরা মোটামুটি দুটি ভাগে ভেঙে দিয়েছি। একটি হচ্ছে তির্যক তরঙ্গ, অন্যটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ মিনস ট্রান্সভার্স ওয়েভ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। এর ইংরেজি টার্মটাও খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। এই তির্যক তরঙ্গ কিভাবে পরিচালিত হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে পরিচালিত হয়, বা বাস্তবে এর রূপ কেমন সেটা আমরা আজকে দেখে নেব। আগে দেখে নিই স্থিতিস্থাপক তরঙ্গ কি। কোনো স্থিতিস্থাপক বা জড় মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কখন যদি কম্পন হয়, সেই কম্পনটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, অর্থাৎ তার শক্তি ভরবেগ এক স্থান থেকে অন্য স্থানে যখন সঞ্চালিত হয়ে যায় তখন তাকে বলা হয় তরঙ্গ, স্থিতিস্থাপক তরঙ্গ। কিন্তু খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে ওই কণাগুলির কোনরূপ স্থানচ্যুতি যেন না ঘটে, অর্থাৎ কণাগুলির কোনরূপ স্থানচ্যুতি না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে তার শক্তি সঞ্চালিত করা, অর্থাৎ আন্দোলন বা কম্পনের মাধ্যমে একে বলা হয় স্থিতিস্থাপক তরঙ্গ। এই তরঙ্গের দুটি রূপ, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তির্যক তরঙ্গ সম্বন্ধে দু চার কথা বলি। তির্যক তরঙ্গ অ্যাকচুয়ালি দেখতে কেমন বা কিরকম ভাবে সংগঠিত হয়, কয়েকটি বাস্তব উদাহরণ দিলে তোমাদের মাথায় আরো ভালো করে ঢুকে যাবে ব্যাপারটা। একটি স্থির জলের একটি পুকুর রয়েছে, স্থির জল, সেখানে স্থির জলের মাঝখানে কোথাও একটা ঢিল বা ইট ছুঁড়ে মারলে তার চারিদিকে একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউটা কোনো একটি জায়গাকে কেন্দ্র করে চারিদিকে ধীরে 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 ছড়াতে থাকে। একটু খেয়াল করে দেখবে সেই ঢেউগুলি পাড় অব্দি পৌঁছয় বা কখনো কখনো হালকাভাবে মিলিয়ে যায়। একটু খেয়াল করলে বুঝতে পারবে সেই পুকুরে যদি কোনো ধরনের ছোট ছোট ঝাঁঝি বা অন্য কোনো ধরনের পদার্থ ভেসে থাকে, তারা দেখবে এই ঢেউয়ের সময় ঢেউয়ের তালে উঠলো আর নামলো, এরকম একটা ব্যাপার তৈরি করে। কখনো তারা এগিয়ে যায় না। অর্থাৎ এই পুকুরে এই যে ঢেউটা তৈরি হলো এটা এক ধরনের তির্যক তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বলে রাখি, আমরা অনেক স্প্রিং দেখেছি। এই স্প্রিং এর ক্ষেত্রে দেখা যায় বা খেলনা স্প্রিং এক ধরনের আছে, এভাবে করে টেনে ছেড়ে দিলে সেক্ষেত্রে বারবার কি হয়, সংকুচিত প্রসারিত হতে হতে বাড়তে থাকে। সেটা এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পড়ে। এবার বলি তির্যক তরঙ্গ কিভাবে সংগঠিত হয় বা তির্যক তরঙ্গ কাকে বলে। আমি একটি স্ট্যাটিক জায়গা ধরলাম, এখান থেকে একটি তরঙ্গ সঞ্চালিত হচ্ছে। কিভাবে না, তরঙ্গের যে এই যে মাধ্যমে কণাগুলি আছে, এই কণাগুলি এরকম ওপর নিচে আন্দোলিত হচ্ছে, এরকম ওপর নিচে আন্দোলিত হচ্ছে, এরকম অল্প অল্প আন্দোলিত হচ্ছে, আবার কখনো এরকম নিচের দিকে বেশ বড় রকমের আন্দোলিত হয়, আবার এভাবে করে ধীরে 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 এইভাবে। অর্থাৎ সেই কণাগুলি কিন্তু এগোচ্ছে না, কণাগুলি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে এভাবে আন্দোলিত হচ্ছে। এই কণাটি, এখানকার কণাটি এক জায়গায় এরকম দাঁড়িয়ে আন্দোলিত হচ্ছে। এইভাবে এই আন্দোলনটা যে মাধ্যমের যে মধ্য দিয়ে তরঙ্গের যে গতির অভিমুখ, অর্থাৎ এদিকে যে যাচ্ছে, সেই তার সঙ্গে এই কণাগুলি লম্বভাবে কম্পিত হতে থাকে, অর্থাৎ সমকোণে কম্পিত হতে থাকে। আমি আবার বলছি, তরঙ্গের যে গতির অভিমুখ, সেই গতির অভিমুখের সঙ্গে যে কম্পনশীল কণিকা সেগুলো তার সঙ্গে সমকোণে কাঁপতে থাকে, অর্থাৎ লম্বভাবে কাঁপতে থাকে। এই ধরনের তরঙ্গকে বলা হবে তির্যক তরঙ্গ। অর্থাৎ স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে কাঁপতে থাকে, তাহলে সেই ধরনের তরঙ্গকে বলা হবে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি যে এই বিন্দুতে থাকা কণাগুলি প্রত্যেকের সাম্যাবস্থায় থাকে। এই অবস্থা থেকে সে যখন আন্দোলিত হয়, অর্থাৎ উপরের দিকে ওঠে, তখন তার বিস্তারের পরিবর্তন ঘটে। এক্ষেত্রেও তার বিস্তারের পরিবর্তন ঘটেছে। তো এই যে সর্বোচ্চ বিস্তার, এই বিস্তারটাকে বলা হবে, এই বিন্দুটাকে, অর্থাৎ এই বিন্দুটাকে বলা হবে তরঙ্গ শীর্ষ, এটি তরঙ্গের সর্বোচ্চ বিন্দু। আর ঠিক নিচে সর্বনিম্ন অবস্থানে যখন কণাটি পৌঁছবে, অর্থাৎ তরঙ্গের কম্পনের সময় যখন সর্বনিম্ন অবস্থানে পৌঁছবে, সেই পয়েন্টটাকে বলা হবে তরঙ্গপাদ। অর্থাৎ তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত এই দুটোর সম্মিলিত ভাবেই এরা এই তরঙ্গটা ধীরে ধীরে সামনের দিকে এগোয়, অর্থাৎ এভাবে এভাবে কাঁপতে 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 এগিয়ে যায়। এবার বলি এই বিন্দুটা, এই যে বিন্দু, এখানকার এই বিন্দুটির যে দশা আর এই বিন্দুটির দশা একদম একই রকমের। এখানে একটা কথা বলি, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে এই যে একটা কম্পন, এইটাকে বলা হয় সম্পূর্ণ কম্পন, অর্থাৎ একটি পূর্ণ কম্পন বলা হবে। এই পয়েন্টটাকে বলা হয় পূর্ণ কম্পন। এটাকে যদি কোনো কারণে কেটে নিয়ে আমি যদি এখানে জুড়ে দিতাম, অর্থাৎ এরকম একটা ব্যাপার দাঁড়াতো। দেখো, একটা পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করেছে, অর্থাৎ একটি কম্পন পূর্ণ বৃত্ত সম্পন্ন করেছে, অর্থাৎ একটি কম্পন কমপ্লিট করা। সুতরাং এখান থেকে এখানে যাওয়া মানে একটি কম্পন কমপ্লিট করা। একই রকম ভাবে এই পজিশন থেকে এই পজিশনে যাওয়া মানে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করা। একটা পূর্ণ কম্পন তৈরি হতে যে দূরত্ব অতিক্রম করে, তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে ল্যামডা দিয়ে সিম্বলাইজ করা হয়েছে। এটিকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে একটি মাত্র তরঙ্গ দৈর্ঘ্য সে দূরত্ব অতিক্রম করে, এটা খেয়াল রাখতে হবে।
অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে সেম জিনিস বলা যেতে পারে। এর ক্ষেত্রেও দেখা যায় যে কণাগুলি কখনো এক জায়গায় ঘন সন্নিবিষ্ট হয়, আবার একটু পাতলা হয়, ঘন সন্নিবিষ্ট হয়, একটু পাতলা হয়। দেখতে পাচ্ছ কণাগুলির ঘনত্ব খুবই কম, অর্থাৎ একটু পাতলা পাতলা হয়ে আছে। আবার কণাগুলি কখনো কখনো এক জায়গায় সম্মিলিত হয়েছে, ঘন সন্নিবিষ্ট অবস্থায় এসেছে। তাহলে পাতলা হচ্ছে, ঘন সন্নিবিষ্ট হচ্ছে, আবার একটু পাতলা হচ্ছে, ঘন সন্নিবিষ্ট হচ্ছে, পাতলা হচ্ছে, ঘন হচ্ছে, পাতলা হচ্ছে, ঘন হচ্ছে। এইভাবে কণাটি ধীরে ধীরে এগোতে থাকে। কণাটি নয়, তরঙ্গ এগোতে থাকে। কণাটি একটি জায়গায় স্থির হয়ে এইভাবে তার ঘন সন্নিবিষ্ট অবস্থা বা পাতলা অবস্থা ব্যাপারটা তৈরি হতে থাকে। এই যে অর্থাৎ কণাগুলি যখন একটু দুর্বল, অর্থাৎ ঘনত্ব যদি কম থাকে, পাতলা পাতলা থাকে, তখন তার নাম হয় তনুভবন। অর্থাৎ এই পোর্শনগুলোকে বলা হয় তনুভবন। মাধ্যমের কণাগুলি বেশ দূরে দূরে থাকে একে অপরের, ঘনভাবে বা তার ঘনত্ব কম থাকে। আর যখন খুব কাছাকাছি মাধ্যমের কণাগুলি যখন এক জায়গায় কাছাকাছি থাকে, সেক্ষেত্রে ঘনত্ব বেশি হয়, সেই পোর্শনটাকে বলা হয় ঘনীভবন। এই ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, এইভাবে এই তরঙ্গ এগিয়ে যায়, মাধ্যমের কণাগুলি নয়। এই ধরনের তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমি একটু অন্যভাবে বলি। স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে কাঁপতে থাকে, অর্থাৎ সমান্তরালভাবে মানে এইভাবে তরঙ্গ যাচ্ছে, তার সঙ্গে কম্পনটা ঠিক এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, এভাবে হচ্ছে, এভাবে, অর্থাৎ কণার গতির অভিমুখের সঙ্গে সে যদি সমান্তরালভাবে কাঁপতে থাকে, তাহলে সেটাকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সেই ধরনের তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আবার একটু পার্থক্য চলে আসে। এটার ক্ষেত্রে বলা হয়েছিল কি, স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি যখন তার তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে কম্পিত হতে থাকে, তখন এটাকে বলা হয় তির্যক তরঙ্গ। আর স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে যখন সমান্তরালভাবে কাঁপতে থাকে, তখন তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিটিউডিনাল ওয়েভ। মাথায় খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে এই ধরনের তরঙ্গগুলো আমরা কোথায় দেখি? সাধারণত স্প্রিংয়ে। তবে খেলনা স্প্রিং অনেক সময় মেলায় দেখতে পাওয়া যায়। সেই ধরনের স্প্রিংকে এরকম করে হাতের চুড়ির মতো এক ধরনের খেলনা স্প্রিং আছে, প্রায় দেখি আমরা। তো সেটাকে তুমি যদি কখনো এরকম স্প্রিং এর মতো করে এমনি করে করো, তা দেখবে কখনো গায়ে গায়ে হচ্ছে, কখনো পাতলা হচ্ছে, কখনো গায়ে গায়ে হচ্ছে, কখনো পাতলা হচ্ছে। এই ব্যাপারটা স্প্রিংয়েই ঘটে, আমরা দেখতে পাই। এই ধরনের তরঙ্গকে বলা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার বলে রাখি উদাহরণ হিসাবে, আমরা এই তির্যক তরঙ্গের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আলোক তরঙ্গ এক ধরনের তির্যক তরঙ্গ। তবে আলোক তরঙ্গের একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে একটি চুম্বকীয় তরঙ্গ বটে, যার জন্য একে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একসঙ্গে বলা হয়। তবে তির্যক তরঙ্গের দলেই এটি পড়ে। এছাড়া বেতার তরঙ্গ, বায়ু মাধ্যমে বা আমাদের শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যে বেতার তরঙ্গ আসে, সেটি হচ্ছে এক ধরনের তির্যক তরঙ্গ। বিকীর্ণ তাপ, সূর্য থেকে আসা বিকীর্ণ তাপ বা কোথাও গরমের আঁচ যে আসে, সেই বিকীর্ণ তাপ, সেই তাপটাও কিন্তু তির্যক তরঙ্গের মধ্যে পড়ে। আর এর ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি খুব ভালো উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ, যেটি আমি যে কথা বলছি, এই কথাগুলো যে তোমাদের কানে গিয়ে পৌঁছে শব্দ তরঙ্গের মাধ্যমে আছে, বা কেউ দূরে কথা বললে আমার কানে এসে যখন পৌঁছে শব্দ তরঙ্গের মাধ্যমে। এবং স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখেছি, একটু আগে বললাম স্প্রিং এর তরঙ্গ। এবার বলি এই তরঙ্গ, তির্যক তরঙ্গ কিভাবে আসে। অ্যাকচুয়ালি হাতের মাধ্যমে যদি আমি দেখাই যে কোনো একটা জায়গা থেকে এমনি করে কাঁপতে 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 মানে একটা জায়গায় কাঁপতে থাকে তরঙ্গটি এগিয়ে যায়। মাধ্যমের কণাগুলি কাঁপতে থাকে, নড়ে না, এক জায়গা থেকেই কাঁপতে থাকে। তো এই ধরনের তরঙ্গ বলা হয় তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে ওই ঘনীভবন তনুভবনের মাধ্যমে, অর্থাৎ আমি যে কথা বলছি এই কথাগুলো কানে কিভাবে যাচ্ছে, এইভাবে করতে করতে যাচ্ছে, এগোতে এগোতে, অর্থাৎ কখনো ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, ঘনীভবন তনুভবন, এইভাবে শব্দটা এগোয়। আমার কানে যখন শব্দ আসে তখন এইভাবেই আসে। বায়ু মাধ্যমের কণাগুলো এইভাবে খুব সংকোচন হয় প্রসারণ হয়, সংকোচন হয় প্রসারণ হয়, এইভাবে আমাদের কানে এসে পৌঁছয়, কানের পর্দায় ধাক্কা মারে, আমরা শুনতে পাই। তির্যক তরঙ্গের উদাহরণ হিসেবে আমি বলতে পারি, কোনো একটি দড়ি কোনো একটা জায়গায় বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে আমরা দূর থেকে যদি এভাবে করে কম্পন তৈরি করি, এভাবে দেখবে সাপের মতো এরকম বাঁকতে বাঁকতে একটা কম্পন তৈরি হচ্ছে, একটা ঢেউ খেলানোর ব্যাপার তৈরি হচ্ছে। এই ধরনের তরঙ্গ কিন্তু এই তির্যক তরঙ্গের মধ্যেই পড়ে। অর্থাৎ ব্যাপারটা খেয়াল রাখতে হবে, তির্যক তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ শুধু সংজ্ঞা পড়ে নিলে হবে না, ব্যাপারটা মাথার মধ্যে ঢোকাতে হবে যে ব্যাপারটা এভাবে ঘটে, তির্যক তরঙ্গের ব্যাপারটা এরকমই হয়, অনুদৈর্ঘ্য তরঙ্গের ব্যাপারটা এরকম, বাস্তবে এই জিনিসগুলো ঘটে বা এই জিনিসগুলোর মধ্যে পড়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এভাবে মাথায় ঢুকে নেওয়াটা খুব ইজি, এবং এভাবে পড়লেই আশা করি বহুদিন মাথায় থাকবে ব্যাপারটা, এবং বহুদিন ধরে এই জিনিসটা আত্মস্থ হয়ে থাকবে। এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে এটিকে নোট ডাউন করে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে পারো, বা বইতে যেগুলো রয়েছে সেগুলো তোমরা গুছিয়ে নিয়ে পড়তে পারো।